অবশেষে ভূমি মন্ত্রণালয় থেকে পরিপত্র কিংবা প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে ওয়ারিশান সম্পত্তি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম কিংবা সতর্কতা জারি করা হয়েছে এবং এই নিয়ম এবং সতর্কতাগুলো মেনে যেন ওয়ারিশান সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় কিংবা কেনাবেচা হয় সেই বিষয়গুলো তদারকি করার জন্য ভূমি অফিসকেও কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পরিপত্র এবং প্রজ্ঞাপনগুলোতে কি বলা হয়েছে এবং ভূমি মালিকেরা কিভাবে ওয়ারিশান সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় করবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ওয়ারিশান সম্পত্তি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে অনেক সময় অনেক নিয়ম কানুন না মেনেই ওয়ারিশান সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় করে থাকি এবং এই নিয়ম কানুনগুলো না মানার কারণে যখন ওয়ারিশান সম্পত্তি কোনো একজন ব্যক্তি ক্রয় করে মালিকানা লাভ করে, পরবর্তীতে দেখা যায় নানান ধরনের গ্যাঞ্জাম এবং এই গ্যাঞ্জামগুলো যখন সামনে উঠে আসে তখন ওই সকল ব্যক্তি কিন্তু ওই সকল ক্রয়কৃত সম্পত্তি মালিকানা পর্যন্ত হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে যে ব্যক্তি সম্পত্তি তার কাছে বিক্রয় করে দিয়েছেন তিনিও বিপদে পড়তে পারেন। এই বিষয়ে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলছে, যদি কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা সঠিকভাবে প্রতিষ্ঠিত না করে ওই সকল সম্পত্তি ভোগ দখল করে কিংবা কারো কাছে বিক্রয় করে, তাহলে তারা দুজনেই কিংবা দুই শ্রেণীর ব্যক্তি সমান অপরাধী। তারা এই অপরাধের জন্য সর্বনিম্ন 2 বছর থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এখন এই যে বিষয়, এই বিষয়গুলোর কারণেই ওয়ারিশান সম্পত্তি নিয়ে আমরা যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো ঠিকঠাক মতো কিন্তু মানি না কিংবা অনেকেই জানি না এবং ভূমি অফিসগুলোও ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো ঠিকঠাক মতো মানছে না কিংবা অনেক ক্ষেত্রে ভূমি মালিকরা যখন তাদের কাছে যাচ্ছে তারা বলছেন যে এই বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নেই। এই বিষয়গুলোকে সমাধান করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকেই প্রজ্ঞাপনগুলো জারি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে, যখন কোনো একজন ব্যক্তি ওয়ারিশান সম্পত্তির মালিকানা লাভ করে সেই সকল সম্পত্তি ক্রয় বিক্রয় করতে যাবে তখন তাকে অবশ্যই আগে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে এবং মালিকানা প্রতিষ্ঠিত করতে হলে তাকে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 143 এবং 42 ধারা অনুযায়ী সর্বপ্রথম তারা যদি একাধিক ওয়ারিশ হয়ে থাকে তাহলে সকল ওয়ারিশরা মিলে আগে সর্বপ্রথম তাদের নির্দিষ্ট কিছু অফিস কিংবা কর্মকর্তার কাছ থেকে ওয়ারিশান সনদ সংগ্রহ করবেন এবং সেই ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে প্রত্যেক ওয়ারিশরা নিজেদের মধ্যে আপোষে বন্টন করে নেবেন এবং একটি বাটোয়ারা দলিল প্রস্তুত করবেন। তারপরে সেই বাটোয়ারা দলিল প্রস্তুত করা হলে তারা সকল সম্পত্তি যারা যেভাবে বাটোয়ারা করে নিয়েছেন সেই মর্মে যৌথভাবে কিংবা আলাদা আলাদা ভাবে তারা নামজারির জন্য আবেদন করবেন এবং নামজারি করা হয়ে গেলে তারা সেই সকল সম্পত্তি ভোগ দখল এবং নিশ্চিন্তে অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করে দিতে পারবেন। এখন এই আইনটি শুনলে যতটা সহজ, কিন্তু বিষয়গুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই ভুল ভ্রান্তি করে থাকি। এই ভুল ভ্রান্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে ভুল ভ্রান্তিগুলো হয় সেগুলো হচ্ছে, আমরা অনেক সময়ই ওয়ারিশান সম্পত্তি অন্য ওয়ারিশদের মধ্যে বনিবনা না হওয়ার কারণে, ঠিক মতো ভাগ বন্টন না হওয়ার কারণে ওই সকল সম্পত্তি আমরা যেটুকু সম্পত্তি অংশ পাওয়ার কথা সেইটুকু সম্পত্তি কোনো একটি মাধ্যম দ্বারা ভোগ দখল করে তার পরবর্তীতে ওই সম্পত্তিটি বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল ছাড়াই অর্থের বিনিময়ে কিংবা অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে নিজের নামে নামজারি করে ফেলি এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তির মালিকানা বনে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দেই। এখন এই সম্পত্তিটি যেহেতু বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল নাই, সেক্ষেত্রে ওই যে ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করে দিয়েছেন ওই ব্যক্তির অন্য যে সকল ওয়ারিশরা রয়েছে তারা যদি এসে দাবি করে যে এই সম্পত্তিটি আপনার কাছে বিক্রয় করে দিয়েছে, আপনার ক্রয়টা বৈধ হয় নাই, আপনার দলিল বাতিল হয়ে যাবে,
যেহেতু বাটোয়ারা দলিল কিংবা আমাদের ওয়ারিশদের মধ্যে ভাগাভাগি হয় না কে কোন সম্পত্তি ভোগ বন্টন করবেন, সেহেতু ওই সম্পত্তির মালিকানা আপনার বাতিল। এবং ওই যে ব্যক্তি নামজারি করে আপনাকে সম্পত্তি বিক্রয় করেছেন, সেই নামজারি অন্য ওয়ারিশরা যদি মিসকেস করে, তাহলে 1 মাসের মধ্যেই বাতিল হয়ে যাবে এবং আপনার সম্পত্তির ভোগ দখলও কিন্তু বাতিল হয়ে যাবে। এই একটি বিষয় ছাড়াও আমরা অনেক ক্ষেত্রেই আরেকটি ভুল করে থাকি, সেটি হলো আমরা যখন ওয়ারিশান সম্পত্তির মালিকানা লাভ করি, তখন যদি কোনো ক্ষেত্রে আমাদের সঙ্গে ওয়ারিশ হিসেবে পিতা কিংবা মাতা, অর্থাৎ মা সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলে, পিতা জীবিত থাকলে পিতা, এবং পিতা সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলে যদি মা জীবিত থাকে তাহলে মা একটি নির্দিষ্ট সম্পত্তির অংশ পায়। তার নির্দিষ্ট সম্পত্তির অংশ দেওয়ার পরে বাকি সম্পত্তিগুলো সন্তান কিংবা অন্য কোনো ওয়ারিশদের মধ্যে ভাগাভাগি হয়ে থাকে। এক্ষেত্রে আমরা পিতা কিংবা মাতার সম্পত্তিগুলো তাদেরকে না দিয়ে সরাসরি আমরা ওই সকল সম্পত্তি ওয়ারিশের মধ্যে ধরে সবাই ঠিকঠাক মতো ভাগ বন্টন করে ফেলি। এক্ষেত্রে আমরা যে কাজটি করি সেটি কিন্তু কোনোভাবে বৈধ না। নিয়ম হচ্ছে ওই পিতা কিংবা মাতার যেটুকু সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা সেটুকু সম্পত্তি আগে তাকে দিতে হবে এবং বন্টন দলিল কিংবা বাটোয়ারা দলিলে তার অংশটুকু উল্লেখ করতে হবে। তারপর তিনি যেটুকু অংশ লাভ করলেন সেটুকু অংশ তিনি সরাসরি তার নামেই নামজারি করে নেবেন এবং পরবর্তীতে তার কাছ থেকে যদি আপনারা হেবা দলিল করে নিতে পারেন, দানপত্র দলিল করে নিতে পারেন কিংবা সাবকবলা দলিল তৈরি করে নিতে পারেন, তাহলে আপনারা কিন্তু বৈধভাবে সম্পত্তির মালিকানা লাভ করলেন। তিনি যদি মৃত্যুবরণ করেন তারপরে তার অংশটুকু আপনারা ওয়ারিশান সূত্রে ভাগ বন্টন করে নিতে পারবেন। তার জীবদ্দশায় তাকে না দিয়ে তার অংশটুকু কোনোভাবেই আপনারা মালিকানা লাভ করতে পারেন না ভাগ বন্টন করে। এবং এই বিষয়ে যদি তারা আদালতে শরণাপন্ন হয় এবং বলে আমার অংশটুকু আমাকে দেওয়া হয় নাই, তাহলে আপনারা যেটুকু সম্পত্তি ভোগ দখল করছেন তার অংশ তাকে কিন্তু আদালত থেকে বুঝিয়ে দেওয়া হবে। কিংবা অন্য কোনো ওয়ারিশও যদি এই বিষয়টি নিয়ে আপত্তি উঠায়, সেক্ষেত্রেও কিন্তু ওই সকল সম্পত্তি তার মৃত্যুর পর হলেও আবার নতুন করে ভাগ বন্টন হয়ে যাবে এবং আপনারা যারা ওয়ারিশরা এই চতুরতার সাথে কাজগুলো করেছেন তাদেরও কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী প্রতারণার দায়ে জেল জরিমানার ব্যবস্থাও করা হবে। এরপরে আরেকটি যে বিষয়ের কথা বলা হয়েছে সেটি হলো কন্যাদের সম্পত্তি তাদের ভাগ যেটি পাবার কথা তাদেরকে দিয়ে দেওয়া হয়, কিন্তু যে বিষয়টি আমরা ভুল করি সেটি হলো ওয়ারিশান বন্টন দলিলেও তাকে দেওয়া হয়েছে, কিন্তু তার সম্পত্তিটি কোনো এক ভাই তার কাছ থেকে ক্রয় করে এবং তারপরে তার নিজের নামে নামজারি করে ফেলে। কিন্তু বিষয়টি এভাবে না হয়ে বিষয়টি হওয়ার কথা ছিল আগে ওই কন্যাকে সম্পত্তি ওয়ারিশান সূত্রে দিতে হবে, তারপরে তিনি তার সম্পত্তিটি নিজের নামে নামজারি করে নেবেন। নামজারি শেষ হলে তারপরে তার সম্পত্তিটি অন্য কোনো কারো কাছে বিক্রয় করতে পারবেন, অর্থাৎ আপনারা ভাইয়েরা কিংবা বোনেরা যারা ক্রয় করতে চান ক্রয় করতে পারবেন। যদি ওই কন্যা কিংবা বোন নামজারি করার আগেই কোনো সম্পত্তি ক্রয় করে কোনো ভাই নিজের নামে নামজারি করে, তাহলে কোনোভাবেই ওই বোনের দ্বারা ক্রয়কৃত সম্পত্তির নামজারি হবে না, হবে হচ্ছে আপনারা যার কাছ থেকে মূল ওয়ারিশান সূত্রে পেয়েছেন পিতা কিংবা মাতা তার সম্পত্তি থেকে নিজের নামে নামজারি হয়ে যাবে। এবং এই বিষয়টি যদি অন্য কোনো ভাই জানে কিংবা অন্য কোনো ভাই আপনাকে ঝামেলায় ফেলতে চায়, তাহলে তারা কিন্তু আবার আপনি অনেক সম্পত্তির অংশ জোর করে নিয়েছেন এই বিষয়টি সাজিয়ে আদালতে মামলা দায়ের করতে পারে, কিংবা যে বোন কিংবা কন্যার অংশ আপনারা নিলেন তার ওয়ারিশরা কিংবা তিনি সরাসরি ইচ্ছা করলে আদালতে মামলা করতে পারবে যে আমার অমুক ভাই কিংবা অমুক বোন আমাকে ঠকিয়ে জোর করে ভয়ভীতি দেখিয়ে আমার সম্পত্তিটি তিনি ভোগ দখল করছেন, পরবর্তীতে তিনি দলিলও তৈরি করে নিয়েছেন, নামজারিও তৈরি করে নিয়েছেন, তাহলে কিন্তু এই যে সম্পত্তি আপনি নামজারি ছাড়াই ক্রয় করলেন এই সম্পত্তি আপনার ভোগ দখলে রাখতে পারবেন না। এই যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো মেনে এবং এই নিয়মগুলো অনুসরণ করেই তারপরেই ওয়ারিশান সম্পত্তি ক্রয় বিক্রয় করতে হবে। তাছাড়া যদি কোনো ব্যক্তি ওয়ারিশান সম্পত্তি ক্রয় বিক্রয় করে তাহলে তাদের সম্পত্তি নিয়ে কিন্তু ঝামেলা তৈরি হবে, এটি 100% গ্যারান্টি। তারপরেও যেহেতু এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের নির্দেশনা ছিল না, তাই ভূমি মন্ত্রণালয় থেকে পরিপত্র প্রকাশের মাধ্যমে বিষয়গুলো সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে এবং ভূমি অফিসগুলোকেও নির্দেশনা প্রদান করা হয়েছে এই বিষয়গুলো তদারকি করে ওয়ারিশান সম্পত্তিতে রেজিস্ট্রি এবং নামজারি করে দিতে। সুপ্রিয় ভিউয়ার্স,
এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার কিংবা বোঝার থাকে কিংবা কোনো সন্দেহ থাকে, তাহলে একজন আপনারা ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। তাছাড়া যদি আমাদের থেকে কোনো পরামর্শ গ্রহণ করতে চান, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।